ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন বিজেপির দালালেরা হুঁশিয়ার সাবধান, দূতাবাসে হামলা কেন? দিল্লি তুই জবাব দে, দিল্লি তুই জবাব দে, দূতাবাসে হামলা কেন? দূতাবাসে হামলা কেন? দিল্লি তুই জবাব দে। সংগ্রামী উপস্থিতি, আজকে ভারতের মাটিতে বাংলাদেশের দূতাবাসে সেইখানকার উগ্র হিন্দুত্ববাদী বিজেপির নেতা কর্মীরা তারা আক্রমণ করেছে। বাংলাদেশের পতাকাকে তারা অপমানিত করেছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আপনারা এই ধরনের উস্কানি দিয়ে কি বোঝাতে যাচ্ছেন? আপনারা কি বাংলাদেশের সাথে সংঘাত সহিংসতায় জড়াতে চান? আমাদের তাই মনে হচ্ছে। আমরা কোন সংঘাত সহিংসতা চাই না, কিন্তু আপনাদের প্রত্যেকটা কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে আপনারা পায়ে পাড়া দিয়ে এই বাংলাদেশের শান্তিপূর্ণ মানুষদের সাথে আপনারা মারামারি করতে চান। আপনাদের ভারত থেকে বিজেপির কিছু চোরকুটি নেতারা তারা প্রস্থানীমূলক বক্তব্য দিচ্ছে এবং আজকে তারা সিলেটের সীমান্তে তারা মিছিল নিয়ে এসেছিল। তারা কারা? তারা এই চিন্ময়ের মুক্তির দাবি করছে। এই চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে দেশ বিরোধী ষড়যন্ত্র করার কারণে। আওয়ামী লীগের দালালি, আরএসএস এর দালালি, বিজেপির দালালি করার কারণে। আমরা সবাই জানি এই বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে দীর্ঘ 6 বছর, এই বাংলাদেশে এই আওয়ামী লীগ সরকার, এই শেখ হাসিনা সহ তার চেলা চামুন্ডারা বাংলাদেশকে যেভাবে নির্যাতন নিষ্পেষণ করেছে, বাংলাদেশকে তারা ভারত এই আওয়ামী লীগের মাধ্যমে, এই শেখ হাসিনার মাধ্যমে তাদের করদ রাজ্যে পরিণত করার মাস্টার প্ল্যান করেছিল। বাংলার মানুষ, মুক্তিকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ, মুক্তিযুদ্ধের চেতনার মানুষেরা তারা এই আওয়ামী লীগকে উৎখাত করেছে। আমরা দেখেছি বিজেপি সরকার এই আওয়ামী লীগ ছাড়া আর কিছু বোঝে না। তারা কোন যৌক্তিকতা, তারা কোন ন্যায্যতা তারা বোঝে না। তারা বোঝে আওয়ামী লীগ। এবং আমরা দেখেছি নির্বাচনের এক সময়ে তারা আওয়ামী লীগের পক্ষ নিয়েছে এবং এই গণহত্যাকারী আওয়ামী লীগ শেখ হাসিনা সহ তার দোসরদেরকে, সাথী সঙ্গীদেরকে এই বিজেপি সরকার ভারতে আশ্রয় দিয়েছে। আপনারা কি দেখেন নাই? গণ হত্যা যখন চালিয়েছে, যারা গুলি করেছে তাদের ভিতরে অনেকে হিন্দিতে কথা বলছে। এই সরকার বারবার বলছে কারা তখন হিন্দিতে কথা বলেছে। আপনারা কি মাজা ভাঙ্গা? আপনাদের কি মেরুদণ্ড জোর নাই? গণ অভ্যুত্থান হয়েছে, রক্ত দেওয়া হয়েছে, জীবন দেওয়া হয়েছে, তার বিনিময়ে আওয়ামী লীগের পতন হয়েছে। তাহলে কারা হিন্দিতে কথা বলেছে? আপনারা কেন এগুলোকে পাবলিকলি বাংলাদেশের জনগণের সামনে উন্মোচিত করছেন না? আমরা দেখেছি এয়ারপোর্ট দিয়ে ইউনিফর্ম পরা, বাংলাদেশের কোন বাহিনীর ইউনিফর্ম না। গণ অভ্যুত্থানের সেই 5 আগস্ট এবং তারপরে ইউনিফর্ম পরা লোকদেরকে বিমানবন্দর দিয়ে ভারতে পার করে দেওয়া হচ্ছে, বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারতে পার করে দেওয়া হচ্ছে। প্রশ্ন জানবে কাদেরকে পার করে দেওয়া হয়েছে? বাংলার মাটিতে থেকে কারা এই নির্যাতন করেছে তাদেরকে পার করে দিয়েছে। তাদের মুখোশ উন্মোচন করতে হবে, কারা তাদেরকে পার করে দিতে সহযোগিতা করেছে। এই যে 626 জন আওয়ামী লীগের গণহত্যাকারী মাস্টার মাইন্ডদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল কার অনুমতি নিয়ে? কার অনুমতি নিয়ে এই সেনাপ্রধান তাদেরকে সেখানে আশ্রয় দিয়েছে?
আমরা সেনাপ্রধানের কাছে প্রশ্ন রাখছি, এই 625 জন কোথায়? কোথায় আপনি তাদেরকে রেখেছেন? কোথায় আপনি তাদেরকে পাঠিয়েছেন? এই প্রশ্নের উত্তর এই জনগণের কাছে দিতে হবে। আপনি গত পরশুদিন বলেছেন সামনে বড় সংকট আসছে, বলেছেন না সেনাপ্রধান? সামনে বড় সংকট আছে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। তাহলে আপনি যে 626 জন 25 জনকে আশ্রয় দিয়েছেন, তাদেরকে এখন কোথায় ছেড়ে দিয়েছেন? কোথায় রেখেছেন? তারা কোথায় আছে? কার অনুমতি নিয়ে এগুলো করেছেন? তাহলে এই যে সামনে বড় সংকট আসছে, এই সংকটের দায়ভার কি আপনার উপর পড়ে না? অবশ্যই বলব, বাংলাদেশ সামনে একটি সংকটে পতিত হতে যাচ্ছে। বাংলাদেশকে দুইটা ফ্রন্টকে এখন মোকাবেলা করতে হবে। একটি ফ্রন্ট হচ্ছে এই আওয়ামী লীগ, তার দোষর। আমরা বারবার বলে আসছি, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, তাদের দোষরদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেন। আপনারা নিষিদ্ধ করলে রাস্তাঘাটে তারা যেখানেই মিছিল মিটিং করবে, সমাবেশ করবে, ষড়যন্ত্র করবে, তাদেরকে জনগণ ধরে জেলখানায় দিবে। আপনারা তাদেরকে নিষিদ্ধ করছেন না, তাদের কার্যক্রম বন্ধ করছেন না। গতকালকে দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে যে জনমত গড়ে উঠেছে, যেই শহীদরা, যেই আহতরা, যেই বিপ্লবী আমরা নেতৃত্ব দিয়েছি, আমাদের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে তার নয়। তাহলে কেন আওয়ামী লীগকে এখনো সরকার নিষিদ্ধ করছে না? কেন? এখন তাদেরকে নিষিদ্ধ না করা হলে মনে হয়তো কদিন পরে বলা হবে আওয়ামী লীগ নিষিদ্ধ দল না, তাদের সভা সমাবেশ করার অধিকার আছে। তখন কি হবে? তার মানে কি আপনারা কি আওয়ামী লীগকে সভা সমাবেশ করতে দিতে চান? না, চাই না। সুতরাং এই বিষয়গুলোর সমাধান হতে হবে। আমরা বলছি, এই যে একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের উত্তর দিতে হবে। সাংবাদিক ভাইদেরকে বলছি, আপনারা উপদেষ্টা, মাননীয় উপদেষ্টাদেরকে, মহোদয়দেরকে জিজ্ঞেস করবেন এই যাত্রাবাড়িতে যে পুলিশের লাশ ঝুলেছিল, তাহলে এখানে যেই ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত, এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ তাকে কি বীর হিসাবে আখ্যায়িত করবে নাকি তাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করবে? এটির কিন্তু উত্তর তাদেরকে দিতে হবে। এই প্রচলিত সংবিধান, বিচার, আদালত, যেই প্রক্রিয়ায় সাংবিধানিক সরকার গঠন হয়েছে, বলা হচ্ছে আমরা তো চেয়েছিলাম বিপ্লবী সরকার, আমরা বিপ্লবী সরকার চেয়েছিলাম না? তাহলে কিভাবে এইরকম একটি সরকার গঠিত হলো? আমরা দেখছি সরকারের অভ্যন্তরে বা যারা আন্দোলনের সামনে সারিতে থেকে নেতা হয়ে উঠেছেন, তাদের অনেকেরই বক্তব্য এবং সরকারের অনেকেরই বক্তব্য, অনেকেরই কথাবার্তা এখন মিল পাওয়া যাচ্ছে না। আমরা দেখছি যে একটা স্নায়ু দ্বন্দ্ব, একটা বিরোধিতা চলছে এই উপদেষ্টারা কিভাবে উপদেষ্টা হয়েছে এই বিষয়টি নিয়ে। তাই আমি সরকারের প্রতি আহ্বান জানাবো, এখানে কেউ চুরি করতে যায় নাই, কেউ ডাকাতি করতে যায় না, লোকচুরি কিছু আছে নাই। সুতরাং প্রধান উপদেষ্টা সহ আমাদের অন্যান্য উপদেষ্টা মহোদয়গণ কিভাবে তারা নিয়োজিত হয়েছেন, এইটার স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং সার্বজনীন প্রক্রিয়াটি সরকারি সার্কুলার, সরকারি বিজ্ঞপ্তিতে এটিকে সারা দেশের মানুষের সামনে উন্মুক্ত করা হোক। তাহলে মানুষের মাঝে আর কনফিউশন থাকবে না। অন্যথায় এই বিষয়গুলো নিয়ে ধোঁয়াশা এবং নিজেদের অভ্যন্তরে, নিজেদের ভিতরেই একরকমের একজন আরেকজনকে সন্দেহ করছে এবং বাদ বিবাদে যুক্ত হচ্ছে। দেশের যে কোনো সংকট, সেটা আওয়ামী লীগ থেকে আসুক কিংবা ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার বিজেপির পক্ষ থেকে আসুক, আমরা নিজেরা বিভাজিত থাকলে এটা কিন্তু মোকাবেলা করা সম্ভব। তাই বলছি, দুটি ফ্রন্ট, আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে মোকাবেলা করতে হবে। আরেকটি ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার, এই বিজেপি সরকারের নীল নকশা এবং তাদের যে আধিপত্যবাদ, তাদের যে আগ্রাসন, তাদের যে অনধিকার চর্চা, এটিকে মোকাবেলা করতে হবে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আমরা দেখেছি আজকে কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছেন বাংলাদেশে শান্তি রক্ষা মিশন পাঠানোর জন্য। নিজের চরকায় তেল দেন, নিজের চরকায় তেল দেন। আমাদেরকে জ্ঞান দিতে হবে না। আপনার নিজের দেশে যে সংখ্যালঘু নিরাপদ নাই, আপনার নিজের দেশে যে মুসলমানদেরকে গুলি করে মারা হয়, আপনার নিজের দেশে শিখ, আপনার নিজের দেশে বৌদ্ধ খ্রিস্টানদেরকে এবং অন্যান্য জাতিদেরকে যে গুলি করে মারা হচ্ছে,
মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হচ্ছে, বিভিন্ন জায়গায় অন্যান্য ধর্মীয় উপাসনাগুলো ভেঙে দেওয়া হচ্ছে। আপনি সেগুলো নিয়ে আপনারা কাজ করুন। বাংলাদেশের অভ্যন্তরীণ কোন বিষয়ে আপনারা নাক গলাবেন না। আপনারা বাংলাদেশকে অনেকেই হুমকি দিচ্ছে, বাংলাদেশে তারা সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। আপনারা বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন আর আমরা বসে বসে আঙ্গুল চুলবো, তাই না? আপনারা জাতিগত ভাবে ঐক্যবদ্ধ কিনা ভারত, এইটা প্রশ্ন রাখলাম। ভারতে বিজেপির নেতারা যারা এখন ক্ষমতা চালাচ্ছেন, দেশ চালাচ্ছেন, চিন্তা করে দেখেন চোখ বন্ধ করে, এই যে ভারত জাতিগত ভাবে আপনারা ঐক্যবদ্ধ আছেন কিনা? ভারত জাতিগত ভাবে এই মুহূর্তে ঐক্যবদ্ধ নাই। যে কোনো সময় ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য তাদেরকে যেভাবে নিষ্পেষিত করা হয়, বঞ্চিত করা হয়, তাদেরকে নির্যাতন করা হয়, তারা নিজেরা কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের আন্দোলন করছে। যে কোনো সময় ওই ভারত থেকে তারা বের হয়ে যাবে। নিজেদের খবর নাই আছে বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে, বিপ্লবীদের পক্ষ থেকে বলতে চাই, শুনে রাখুন, গণ অভ্যুত্থানে এই আওয়ামী লীগ এবং তাদের মদতদাতা ব্যাকআপ বিজেপি, এগুলো হিন্দুত্ববাদী সরকারকে যেভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, জাত পাত নির্বিশেষে সবাই সম্মিলিত ভাবে জীবন দিয়ে রক্ত দিয়ে আমরা উৎখাত করেছি, ভারতের যে কোনো আগ্রাসনকে মোকাবেলা করার জন্য আমরা জাতিগত ভাবে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি। আপনারা কোন অনধিকার চর্চা করবেন